রাত ১০টা। অনেকগুলো দিন পর সওদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসল। বড় চাচি, বড় চাচা, মুনিয়া বেগম, নুরুল সওদাগর, তুহিন, চাঁদনি, মাহাতাব, লতা বেগম, চিত্রার ফুপি, ওহি, চিত্রা, দিশান, তিশান সহ খাবার টেবিলে অবস্থিত। মুনিয়া বেগম, তার বড় চা এবং চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে, আর বাকিটা খাবার খাওয়ায় মগ্ন। এর মাঝেই সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিলেন নুরুল সওদাগর, এই ছেলে দাঁড়াও, কথা আছে। যেহেতু তাদের মেন দরজার বাহিরে ছাদের সিঁড়ি, সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি। নুরুল সওদাগরের ডাকে সবার দৃষ্টি বাহারের দিকে গেল। বাহারও হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকের, তাও আবার নুরুল সওদাগরের। এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবে সেটা যেন ভাবনার বাহিরেই। থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বুলালো নুরুল সওদাগর। অতঃপর ভাত নাড়তে নাড়তে বেশ ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো, অত দূরে থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করব না। দূরের মানুষ দূরে থাকাই ভালো, আপনি বলুন, আমি শুনছি। বরাবরের মতনই বাহারের কাঠখুট্টা জবাবে বিরক্ত হলেন নুরুল সওদাগর। হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালায় রেখে দিল সে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের সন্দেহের তালিকায় কিন্তু তুমিও আছো, তাই এমন কিছু করো না যেন সন্দেহ প্রখর হয়। এটা তো স্বাভাবিক কথাই, যে লোক নিজের মেয়েকে সন্দেহের তালিকায় রাখতে পারে, সে যে আমাকেও রাখবে এটা আমি জানি। নতুন কোনো খবর থাকলে বলেন। এমন একটা খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো, অথচ এই ছেলের কেমন গা ছাড়া ভাব। বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সওদাগরের অনুভূতি। সে আর কথা না দামিয়ে রেখে বেশ ধমকে বলল, কাল তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি জানো আজ ওহিদের উপর অ্যাসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোরই লাশ পাওয়া গেছে? কাল তুমি শহরে ছিলে না? আজ শহরের বাইরে খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গিয়েছে। মহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজ খবর ছিল না। হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে, খেয়াল করছো? ওই সবেমাত্র মুখে দেওয়া ভাতের লুকমাটা গলায় আটকে গেল। নুরুল সওদাগরের কথা শুনে নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা। নুরুল সওদাগরের বলা কথাটা সবাইকে যেন অবাক করে তুলল। শেষমেশ কিনা লোকটা বাহারের দিকেও আঙুল তুলল। সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে ওহির দিকে পানি তুললে দিল, বাহার তখন হো হো করে হেসে উঠল। একটা ছন্নছাড়া ভাব নিয়ে বলল, পুলিশদের কি কাজই এটাই? অপরাধী না পেলে এর ওর অপরাধী বানিয়ে দেওয়া, এ কেমন বিচার? যাই হোক, আপনার দরকারি কথা কি শেষ? আমি এবার যাই। নুরুল সওদাগর ড্যাব করে তাকিয়ে রইল। এই ছেলের মনে প্রাণে কি একটুও ভয় নেই? এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে? ভাবতেই হতাশার একটা শ্বাস বেরিয়ে এলো। নুরুল সওদাগরের চুপে থাকা দেখে আফজাল সওদাগরও বেশ শীতল কণ্ঠে বাহারকে বলল, যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে, একটু সাবধানে থেকো। আচ্ছা, সাবধানে না থাকলে কি হবে? কেঁচো খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি? বাহারের কথার ধরনে সবাই হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল। বাহার অবশ্য তার ধারলো না, বরং খুব স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে মেন গেট পেরিয়ে রাস্তায় চলে গেল। রাতের রাস্তা আবার তার খুব প্রিয়। নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহারে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরবতা ভেঙে আফজাল সওদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বলেন, আচ্ছা, তোমার কি মনে হয় নুরু, ওই ছেলে দুটিকে কে মেরেছে? কোনো ক্লু পাচ্ছি না ভাইজান। যদি মহিন ওদের দিয়ে কাজটা করায় তাহলে মহিন তো মারাই গেছে। ওদের খুব জানলো কে? আর খুব সম্ভবত মহিনকে যে মেরেছে সেই এ কাজ করেছে। তোমরা কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো? হ্যাঁ ভাইজান, সন্দেহের খাতায় তো সবার নামই রাখতে হয়, আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই। আফজাল সওদাগর হতাশার একটা দীর্ঘশ্বাস ফেলেন। কি যেন বলতে না পারায় ছটফট ভাবে ফুটে উঠল মুখে। কেউ খেয়াল করলো কিনা কে জানে। মাঝে অতিবাহিত হলো আরো দিন দুই। আজ চেরিরা চলে যাবে দেশ ছাড়ে। রাত 9:30টায় ফ্লাইট। সওদাগর বাড়িতে ঘোর শোকের ছায়া। বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে, আবার ঘুমের ওষুধের জুড়ে ঘুমিয়ে যায়। কোনো কথা বলে না, কেমন জড় পদার্থ। অথচ এই মেয়ের হাসিতে বাড়িতে মুক্তা ঝরত। বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠছে। অবনী বেগম কেবল ধীর স্বরে কেঁদে যাচ্ছেন।
অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম। শক্ত কণ্ঠে বললেন, এত কান্নাকাটি করছো যে সেই ভিন দেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে? তোমার সাথে কিন্তু কেউ থাকবে না। এখন থেকে তো শক্ত হতে হবে। আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন? পরগাছা লাগিয়েছেন। বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিস্তুপতা হতো না যতটা এই কথার প্রভাবে হয়েছে। অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহীনে রোপণ করে রাখা অনেক বছরের ভিত্তিটাকে ক্ষণিক নাড়িয়ে দিল। উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনীর দিকে তাকিয়ে রইল। কথাদের তীক্ষ্ণ আন্দোলনে যেন চুপ করে গেল সবাই। অনেকের কাছে বোধগম্য হলো না অবনী কি বলেছে, আবার অনেকে মানতে পারছে না অবনী এমন কিছু বলেছে। আফজাল সওদাগরের স্ত্রী রুজা সওদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট যাকে। চোখ রাঙিয়ে বললেন, আক্কেল জ্ঞান কি শুকে খেয়ে ফেলেছিস? কোথায় কাকে কি বলতে হবে তা কি ভুলে গেলি? পুরনো কাসুন্দি খাটলে কেবল গন্ধ ছাড়াই কিছুই বের হবে না। ওহির তুই নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, তবে অতীতের অনেক কিছু বের হবে। অবনী হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য। অতিরিক্ত সুখে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। তখন তারা কি বলে করে তা নিজেরাও জানে না। তাই অতিরিক্ত রাগে বা সুখের বলা কথার আঘাতে অনেক মানুষ হারায়। অবনী নিজের ভুল বুঝতে পেরে থতমত খেয়ে গেল। আমতা আমতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে বলল, ছোটাপা, আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চাইনি। আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝিনি তো। না অবনী, আমি আসলে বুঝি না সেসব। পরগাছা লাগিয়েছি কি না? মুনিয়া বেগমের খোঁচা মারা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনীর। মুখ ছোট হয়ে এলো তার। বাড়ির ছোট সদস্যরা তুহিন, তিশান, দিশান, চিত্রা, ওহি কেবল দেখে গেল এই নীরবতার যুদ্ধ। তারা হয়তো যুদ্ধের ভাষায় কিছুই বুঝল না, কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মুনি আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যায়। অন্যান্য সময় হলে এ যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করতো না, কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন। আজকে কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত, তিক্ত, কিছু দ্বারা মুড়ানো। এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রুজা সওদাগর গম্ভীর সুরে বলে উঠলেন, বাচ্চাদের সামনে তোমার কথাগুলো বেমানান। এতটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত। বড় চাচি, ছোট চাচি অমন কথা বলল কেন? আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট? আম্মুর আমরা আছি না, এসব কেন বলল ছোট চাচি? ঠিক এই ভয়টাই পেয়েছিল ঘরের বড় সদস্যরা। চিচার প্রশ্নে তাদের ভেতরে ভয়ের দানাগুলো কেমন শিরা উপশিরায় ছড়িয়ে গেল। নুরুল সওদাগর ধমকে উঠল মেয়েকে, এই তুমি বড়দের মাঝে কথা বলছো কেন? তুমি কখনো ঠিক হবে না, তাই না? বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও সে কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে। আব্বু, আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে। তুহিন সবসময় গম্ভীর ছেলে, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভুলে না। বোনকে প্রচুর ভালোবাসে কিনা? নুরুল সওদাগরের ধমকে চিত্রার চোখে জলেরা অবাধ্য হলো। টইটুম্বুর হয়ে ঘর বাসলো চোখের ভেতরের আস্তরণে। ঠোঁট ফুলিয়ে কান্না এলো। বাবা সবাইকে কত ভালোবাসে, অথচ তার বেলাতে এসে এত নিষ্ঠুর হয়ে যায় কেন? তুহিনের কথা যে অবনী বেগমের তেমন ভালো লাগেনি তা অবনী বেগম মুখে চোখের ভাব দেখে বোঝা গেল। সে মুখটাকে পাংশুটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল, ভালো মানুষ মাত্রই হয় তুহিন, তাই বলে বড়দের এভাবে বলা উচিত না। তোমার মতন ছেলের কাছে অন্তত এসব আশা করা যায় না। বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এসব হবেই চাচি। আপনার জন্য এবারের ইতিহাসটা ভীষণ আঁধার, তাই আপনার এসব অসামঞ্জস্য কথা না বলেই খুশি হব। সময়ের ভদ্র মানুষ কিংবা আদব ভুলে বেয়াদব হয়ে যায়। অবনী বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে। তুহিনের মতন ঠান্ডা ছেলে কিনা তাকে